হ্যালো স্টুডেন্ট, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের আমরা আলোচনা করব দশম শ্রেণীর গ্যাসের আচরণ। আমরা আজকে আলোচনা করছি দশম শ্রেণীর গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটা। আচ্ছা, প্রথমে গ্যাস বলতে গেলে যেটা আমাদের মাথায় আসে যে ধরো একটা গ্যাসের তো নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। তো গ্যাস রাখা মানে কোনো একটা কন্টেনার বা কোনো একটা পাত্রে রাখতে হবে। তাহলে ধরো এরকম একটা পাত্রে আমাদের গ্যাস আছে। আচ্ছা, গ্যাস বলতে গেলে আমরা আরও ভাবি যে গ্যাস কিছু বেলুনে থাকতে পারে। ফুটবলের মধ্যে যে আমরা হাওয়া দিই, এটাও আমরা বলতে পারি যে ফুটবলের মধ্যে গ্যাস আছে। তো এই ধরনের কন্টেনারে ধরো আমাদের গ্যাস আছে। তো গ্যাসের কণাগুলো বা গ্যাসের অণুগুলো কিন্তু সবসময় গতিশীল থাকে। কেন গতিশীল থাকে? গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল খুব কম। এই কারণে গ্যাসের কণাগুলো কিন্তু স্থির থাকে না, সবসময় গতিশীল থাকে। আর গতিশীল থাকতে গেলে এরা কিন্তু ধরো এই যে এটা মানে গতিশীল আছে, গতিশীল থাকার ফলে এরা কি করছে না, এই যে কন্টেনারের যে দেওয়াল বা ওয়াল, এখানে কিন্তু ওরা কী করবে না, ধাক্কা মারবে। যখনই ধাক্কা মারবে এখানে এসে ধরো এরকম ধাক্কা মারছে। ধাক্কা মারলে কী হবে না, এর ভর বেগের পরিবর্তন হবে। ধরো এটা এদিক থেকে যাচ্ছিলো, ধাক্কা মেরে আবার বেগটা উল্টো দিকে গেল। তাহলে বেগের যখন পরিবর্তন হচ্ছে, আমি বলতে পারি ভরবেগের পরিবর্তন হচ্ছে। আর ভরবেগের পরিবর্তনের হারকে কী বলা হয়, বল। অর্থাৎ গ্যাসের কণাগুলো গতিশীল থাকার ফলে গ্যাসের কণাগুলো এই কন্টেনারের দেওয়ালে একটি বল প্রয়োগ করছে। এবং এই যে বল, আমরা জানি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয় না, চাপ বলা হয়। তাহলে গ্যাসের কণাগুলো পাত্রের দেওয়ালে একটা চাপ প্রয়োগ করছে। তাহলে চাপকে আমরা কি অক্ষর দ্বারা আমরা প্রকাশ করব না, পি দ্বারা প্রকাশ করছি। চাপ হচ্ছে কি, পি ক্ষেত্রফল। তাহলে যেহেতু চাপ পি দ্বারা ডিনোট করা হয়, তাহলে পি সমান এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের আমরা এককগুলো একটু জেনে নিই। এসআই পদ্ধতি। তাহলে দেখো, প্রথমে আমরা আসছি চাপ পি। চাপ সমান আমরা কি বলতে পারি না, বল বাই ক্ষেত্রফল। তাহলে এসআই পদ্ধতিতে বলের একক কী হবে না, নিউটন। ক্ষেত্রফলের একক কি, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য মানে মিটার স্কোয়ার। তাহলে চাপের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে এক কথায় বলা হয় পাস্কাল। তাহলে আমরা চাপের একক বলতে পারি 1 পাস্কাল। এসআই পদ্ধতিতে 1 পাস্কাল সমান 1 নিউটন। তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক, তাহলে পি সমান আমরা জানি এফ বাই এ। তাহলে বল বাই ক্ষেত্রফল, বলের একক কি সিজিএস পদ্ধতিতে 9, আর ক্ষেত্রফলের একক কি 9 পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো 9 পার সেন্টিমিটার স্কয়ার। এবারে যদি বলা হয় যে এই দুটো এককের মধ্যে যে একটা রিলেশন আমরা ফাইন্ড আউট করব। তাহলে দেখো, এসআই পদ্ধতিতে চাপের একক এবং সিজিএস পদ্ধতিতে চাপের এককের মধ্যে রিলেশন আমরা বের করতে চাইছি। তাহলে দেখো 1 পাস্কাল সমান আমরা কি জানি না, 1 নিউটন পার 1 মিটার স্কয়ার। তাহলে দেখো, নিউটনটা কিসের একক না, বলের একক। কোন পদ্ধতিতে না, এসআই পদ্ধতিতে। 1 নিউটন সমান আমরা কত জানি, 10⁵ ডাইন। আর মিটার মানে হচ্ছে কি, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার স্কোয়ার, মানে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি বলতে পারি 100, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার। তাহলে চলে এলো 10⁵ ডাইন ডিভাইডেড বাই 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা যদি উপরে তুলি 5 - 4 হয়ে যাবে, তাহলে অনলি হবে 10 ডাইন পার সেমি স্কোয়ার। দেয়ারফর আমরা বলতে পারি 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা সিজিএস এবং এসআই ইউনিটে আমার চাপের মধ্যে আমরা রিলেশন পেয়ে গেছি। এবার আসছি না গ্যাসের
প্রমাণ চাপ। গ্যাসের প্রমাণ চাপ বলতে আমরা যেটা বলতে পারি যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে আমরা বলছি প্রমাণ চাপ। আচ্ছা, চাপ সমান আমরা কি জানি বলতো? HDG, অর্থাৎ উচ্চতা বা গভীরতা, ডি হচ্ছে কি ঘনত্ব, ইন্টু জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে প্রমাণ চাপ যদি বের করতে হয় তাহলে এই ফর্মুলাটা লাগাও, HDG। এইচ হচ্ছে কত? 76 সেন্টিমিটার পারস্তম্ভ। আচ্ছা, ডি মানে হচ্ছে কি পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব, ইন্টু জি হচ্ছে কত? না অভিকর্ষ ত্বরণ 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে যদি তুমি মাল্টিপ্লিকেশন করে দাও, এটা আসছে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। বা এটা যদি তুমি এসআই প্রসেসে নিয়ে যাও 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আর নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হয় পাস্কেল। তাহলে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল আমরা বলতে পারি। বা একে 1 অ্যাটমসফেরিক প্রেশার বলা হয়, 1 ATM। 1 ATM মানে এটা হচ্ছে। আচ্ছা, এরপরে আসছে গ্যাসের আয়তন। দেখো, গ্যাসের আয়তন বলতে গেলে গ্যাসের তো নির্দিষ্ট কোনো আয়তন থাকে না। তাহলে গ্যাসকে যে কন্টেনারে রাখা যায় বা যে পাত্রে রাখা যায় তার যে আয়তন, সেই আয়তনটা হচ্ছে গ্যাসের আয়তন। কিন্তু গ্যাসের আয়তন উল্লেখ করার সময় চাপ এবং উষ্ণতা উল্লেখ করার বিশেষ প্রয়োজন আছে। আচ্ছা, এবারে আসছি গ্যাসের যে আয়তনের একক। যদি আমি বলি এসআই পদ্ধতিতে, তা এসআই পদ্ধতিতে আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য বলতে পারি। অর্থাৎ এসআই পদ্ধতিতে আয়তনের একক কী হবে? না মিটার কিউব। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক আমি বলতে পারি সেন্টিমিটার কিউব। এছাড়াও আয়তন বোঝানোর জন্য আমাদের বলা হয় মিলিলিটার ইউনিট হয়, মিলিলিটার। এটাকে আমি বলতে পারি মিলিলিটার। লিটার অনেক সময় লিটার তোমরা দেখবে লিটার। 1 লিটার মানে 1000 সেমি কিউব বা 1000 সিসি, এগুলো তোমাদের জানতে হবে। এরপরে আসছে উষ্ণতা। তো উষ্ণতা, গ্যাসের উষ্ণতা, এখানে আমি ক্যাপিটাল টি দিয়েছি। এখানে উষ্ণতা হচ্ছে, উষ্ণতার তোমরা দুটো স্কেল দেবে, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে আমরা কেলভিন স্কেল। একটু পরে আমরা আসছি কেলভিন স্কেল। কেলভিন স্কেলের উষ্ণতা যখন তোমরা প্রকাশ করবে বড় হাতের টি হবে, আর সেলসিয়াস স্কেলের উষ্ণতা যখন প্রকাশ করবো সেটা হচ্ছে আমরা এরকম ছোটো হাতের টি, এরকম ডিগ্রি সেলসিয়াস এভাবে লিখবো, ছোটো হাতের টি। তাহলে উষ্ণতা, গ্যাসের উষ্ণতা ওর গড় গতিশক্তির সঙ্গে সমানুপাতিক। এরপরে ডিটেলস আমরা আসছি। এরপরে আমরা আসছি না বয়েলের সূত্র। বয়েলের সূত্র আগে কী বলছে একটু শুনে নাও। যে উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ধরো তাহলে গ্যাসের আয়তন, ধরো গ্যাসের আয়তন আমি বলছি কি না ভি। ভি কার সঙ্গে ব্যস্তানুপাতিত হয়? না চাপের সঙ্গে। তাহলে ভি ভ্যারি অফ 1/P। কিন্তু প্রোভাইডেড দ্যাট কি স্থির আছে? না উষ্ণতা স্থির আছে। উষ্ণতাকে আমি বলছি টি স্থির। আর কি স্থির থাকতে বলছে? না নির্দিষ্ট ভর। এখানে আর কি স্থির? ভরকে আমরা এম দ্বারা ডিনোট করব, তাহলে ভর স্থির। তাহলে এই দুটো রাশি যদি স্থির থাকে, উষ্ণতা এবং ভর যদি স্থির থাকে, তাহলে বলতে পারি না গ্যাসের আয়তন ওর চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এই ব্যস্তানুপাতিক এটাকে যদি তুলতে চাই তাহলে আমরা একটা ধ্রুবক লাগবে। তাহলে আমি লিখতে পারি ভি সমান K/P, ওর আমি বলতে পারি ভিভি সমান কে। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ পি ইন্টু ভি সমান কে, অর্থাৎ প্রেশার ইন্টু ভলিউম, এটার যে মাল্টিপ্লিকেশান বা এদের গুণফল সেটা হচ্ছে ধ্রুবক। এবারে ধরো দুটো কন্টেনার আছে। ধরো এরকম একটা কন্টেনার ছিল, এখানকার ধরো প্রেশার ছিল P1 আর ভলিউম ছিল V1। আবার একটু পরে চেঞ্জ করে এখানকার প্রেশারটা হয়ে গেছে ধরো P1, এর ভলিউমটা হয়ে গেছে V1। তাহলে বয়েলের সূত্র অনুসারে দেখো আমরা লিখতে পারি P1 V1 সমান লিখতে পারি P2 V2। P1 V1 সমান লেখা যায়
P2 V2। তোমরা অঙ্ক করার ক্ষেত্রে এটা খুব কাজে দেয়, অর্থাৎ P1 V1 সমান P2 V2। এবারে বয়েলের সূত্রকে আমরা যদি গ্রাফে প্লট করি তো গ্রাফগুলো কীরকম আসে সেটা আমরা দেখছি। ধরো এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবারে একটা ডাটা দিলে ভালো হতো। তাহলে যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি না পি ভ্যারি অফ 1/v, অর্থাৎ এ পাশটা ধরো আমি যদি ওয়াই অক্ষকে এ পাশে যদি চাপ রাখি, চাপ প্রেশার, আর এক্স অক্ষকে তুমি আয়তন রাখো, আয়তন বা একে আমি রাখছি ভি, তাহলে দেখো চাপ এবং আয়তনের সম্পর্ক কি না ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা যদি বাড়ে, অর্থাৎ চাপ যদি বাড়ে আয়তন কি হবে কমে, বা আয়তন যদি বাড়ে চাপটা কমে যাবে। অর্থাৎ এই পয়েন্টগুলো যদি আমি প্লট করা যায় তাহলে গ্রাফেরটা আসে এইরকম একটা আসে, এইরকম একটা গ্রাফ আছে। এই গ্রাফটাকে বলা হচ্ছে না সমাপরাবৃত্ত, সমাপরাবৃত্ত এই ধরনের গ্রাফ আছে। আচ্ছা, এরপরে পিভি ভার্সাস পিভি বনাম পি, বা এটাকে বলা হয় পিভি ভার্সাস পি লেখচিত্র। চাপ এবং আয়তনের গুণফল সবসময় কি হয়, ধ্রুবক হয়। আচ্ছা, এবারে পিভি, তাহলে আমরা এটা যদি গ্রাফে প্লট করতে চাই তাহলে দেখো না এই অক্ষটা, এটাকে আমরা বলছি এক্স অক্ষ, এটাকে আমরা বলছি ওয়াই অক্ষ। তাহলে পিভিটাকে যদি আমি এদিকে রাখি, ওয়াই অক্ষে রাখছি, আর এক্স অক্ষে রাখছি কি না পি, পি মানে হচ্ছে কি তার চাপ, তাহলে পিভি এর গুণফল সবসময় ধ্রুবক থাকে। অর্থাৎ তুমি চাপকে যত বাড়াবি লেখচিত্রে প্লট করলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটি সরলরেখা আছে। এবারে এই বয়েল সূত্র সম্পর্কিত গণিত তো আসে, তার সঙ্গে সঙ্গে কিছু ধরনের প্রশ্ন আছে। একটা কমন প্রশ্ন আমি আলোচনা করছি যে বেলুনকে বাতাস দিয়ে ফোলালে চাপ বৃদ্ধির সঙ্গে আয়তনও বৃদ্ধি পায়, এই ফল কি বয়েলের সূত্রের বিরোধী? এটা কি বয়েলের সূত্রের বিরোধী? তাহলে কি বলা হচ্ছে না বেলুনকে বাতাস দিয়ে ফোলালে চাপ বৃদ্ধির সঙ্গে আয়তন বৃদ্ধি হয়। তাহলে বয়েল সূত্র কি বলেছিল না চাপ বাড়লে আয়তন বাড়ে। বেলুন, একটা বেলুন আছে, বেলুনকে তুমি ফু দিচ্ছ, তাহলে বেলুনের ফু দেওয়ার ফলে কি হচ্ছে, ওর ভিতরে চাপ বাড়ছে। তাহলে চাপ বাড়লে আমরা কি জানি আয়তন তো কমার কথা ছিল বয়েল সূত্র অনুসারে, কিন্তু আমরা বেলুনে চাপ যখনই বাড়ানো হচ্ছে আবার দেখতে পাচ্ছি বেলুনটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ আয়তনও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে স্বাভাবিকভাবে মনে হয় এখানে আমাদের বয়েলের সূত্র এখানে বয়েলের সূত্র এখানে ভায়োলেট করছে, বয়েলের সূত্র মেনে চলছে না। কিন্তু তুমি ভাবো, কিন্তু বয়েলের সূত্রে যেটা বলা ছিল কি না, বয়েলের সূত্র বলা ছিল যে ভর বা গ্যাসের ভর এবং উষ্ণতা যেখানে স্থির থাকবে, কিন্তু যখনই আমরা বেলুনকে ফু দিচ্ছি তো সেখানে ফু মানে কি বাতাস দিচ্ছি, বাতাস মানে কি গ্যাসের একটা ভর বাড়ানো হচ্ছে। তাহলে এখানে গ্যাসের ভরও বৃদ্ধি পাচ্ছে, আবার ফু দেওয়ার ফলে কি উষ্ণতাও বাড়ছে। ফলে এখানে কিন্তু বয়েলের সূত্রের যে দুটো কন্ডিশন ছিল সেই কন্ডিশনটা কিন্তু এখানে মান্য করা হচ্ছে না। তাই আমরা এখানে বলতে পারি যে বয়েলের সূত্র এখানে বিরোধী নয়, এখানে বয়েলের সূত্র অ্যাকচুয়ালি প্রযোজ্য হচ্ছে না। এরপরে একটা অঙ্কের প্রশ্নটা কি আছে, প্রবলেমটা কি আছে না 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার, স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন 1 লিটার হবে। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে না, এখানে চাপটা বের করতে বলেছে। এখানে কোনটা স্থির আছে দেখো না, উষ্ণতাটা এখানে স্থির আছে, তার মানে উষ্ণতা স্থির আছে, তার মানে এখানে বয়েলের সূত্র প্রযোজ্য। তাহলে বয়েলের সূত্র প্রযোজ্য হলে আমাদের যে ফর্মুলাটা মাথায় আসে সেটা হচ্ছে কি বলতো, P1 V1 সমান P2 V2। এখানে P1টা হচ্ছে কি না প্রাথমিক চাপ, V1টা কি না প্রাথমিক আয়তন, P2টা কি না অন্তিম চাপ, আর V2টা কি না অন্তিম আয়তন। এখানে কি কি দেওয়া আছে তাহলে সেটা আমাদের লিখতে হবে না। এখানে বলছে পারস্তম্ভের চাপ, তাহলে প্রাথমিক চাপটা আমার বলাই আছে, প্রাথমিক চাপ P1 কত বলা আছে না 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানে Hg। আচ্ছা, আয়তন, কোনো গ্যাসের আয়তন কত ছিল 5 লিটার,
V1 প্রাথমিক আয়তন, এটা কত হবে? এটা 5 লিটার। আচ্ছা, এবারে এটা হচ্ছে প্রাথমিক। আর অন্তিম কি বলছে না, স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন 1 লিটার, আয়তনটা কমে যাচ্ছে। তাহলে এখানে V2টা কত লিটার হবে না 1 লিটার, কিন্তু কোশ্চেন মার্কটা হচ্ছে কত চাপে, অর্থাৎ P2টা আমাদের P2টা কি করছে না জানতে চাইছে। তাহলে দেখো আমাদের যেটা ফর্মুলা আছে না P1 V1 সমান আসছে না P2 V2, আমাদের যেটা জানতে চাইছে কি না P2টাকে জানতে চাইছে। তাহলে দেয়ারফর P2 সমান আমি লিখতে পারি P1 V1 ডিভাইডেড বাই না V2। তাহলে এখানে P1 কত আছে না 75 সেন্টিমিটার আছে, এখানে V1 কত আছে না 5 লিটার আছে, V2টা কত আছে না 1 লিটার আছে। তাহলে এটা মাল্টিপ্লিকেশন করলে 75কে 5 দ্বারা গুণ করলে আমাদের কত আছে না 375। এখানে আছে চাপটা জানতে চাইছে, তাহলে এখানে এত সেন্টিমিটার অফ এইচ। তাহলে এখানকার অ্যান্সারটা কত হচ্ছে না চূড়ান্ত চাপ কত হচ্ছে না 375 সেন্টিমিটার অফ এইচ। অতএব আমি বলতে পারি চূড়ান্ত চাপ কত আসছে না 375 সেন্টিমিটার অফ এইচ। এরপরে আমরা আসছি চার্লসের সূত্র। চার্লসের সূত্র প্রথমে সংজ্ঞাটা আমরা একটু পড়ে নিই। অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন ছিল তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে সহজ ভাষায় আমরা একটু বুঝে নিই। তো ধরি না এখানে চাপটা স্থিরতা আছে, ধরি না গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আমি আয়তন ধরছি কত না V1। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন ধরো আমরা বলছি না সরি এটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন আমরা বলছি V0। V0 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন আমি বলছি কত না V1। তাহলে চার্লসের সূত্র অনুসারে যেটা বলছে না V1 সমান কি হবে না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে গ্যাসের আয়তন যা ছিল সেটা তো থাকবেই V0, এবং প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে প্রাথমিক আয়তনের V0-র 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V1 সমান আসবে V0 ইন্টু 1 প্লাস 1/273, এটা হচ্ছে V1। ঠিক অনুরূপভাবে আমি যদি বলি V2 কত আসবে না 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন আমি বলছি কত না V2। তাহলে সিমিলারলি তাহলে V2 সমান আসবে V0 প্লাস V0 ইন্টু 2 ডিগ্রি বাড়ানো হয়েছে তাহলে 2/273, তাহলে V0 কমন নিয়ে নাও 1 প্লাস 2/273। অতএব আমি বলতে পারি না V2 সমান V0 ইন্টু 1 প্লাস 2/273। আচ্ছা, ঠিক একই রকমভাবে আমি যদি বলি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি আসবে, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন আমি V(T) লিখেছি। তাহলে VT সমান আসবে V0 প্লাস V0 ইন্টু T/273, তাহলে সমান আসবে V0 ইন্টু 1 প্লাস T ডিভাইডেড বাই 273, অর্থাৎ VT সমান আসবে না এটা
তাহলে আমি যদি বলি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত আসবে, ভি -273 সমান আসবে, তাহলে কি দেখতে পাচ্ছি, V0 1 মাইনাস টি যে কত আসবে না 273 ডিভাইডেড বাই 273 সমান আসবে V0 ইন্টু 1 মাইনাস 1, তার মানে আসছে 0। অতএব আমি বলতে পারি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন আমি দেখতে পাচ্ছি কত না 0 হচ্ছে। দেখো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি দেখতে পাচ্ছি না 0, এবং চার্লসের সূত্রের যে সাধারণ রূপ সেটা পাচ্ছি V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে দেখো আমরা যদি এটাকে গ্রাফে প্লট করি, অর্থাৎ ভি বাই টি এটা যদি আমরা লেখচিত্রে প্লট করি, তাহলে দেখো একদিকে আমরা আসছি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা, এদিকটা তাহলে এ পাশটা হচ্ছে ভি, ভি মানে কি গ্যাসের চাপ, আর এ পাশটায় আসছি আমরা কি টি, টি মানে হচ্ছে উষ্ণতা, মানে উষ্ণতা টি মানে আমি বলেছিলাম টি হচ্ছে উষ্ণতা, কিন্তু এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা, আর এটা হচ্ছে আয়তন। তাহলে ভি এবং টি এর রিলেশন কি না প্রপোর্শনাল, অর্থাৎ এটা কিন্তু এই ধরনের একটা সরলরেখা আসবে। এবারে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, ঋণাত্মক এক্স অক্ষের দিকে যদি বৃদ্ধি করা যায়, তাহলে আমরা একটু আগে কী দেখেছিলাম না, এটা ধরো একটা কোনো উষ্ণতা, ধরো এটা হচ্ছে আমি বলছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এবার পরপর তুমি বাড়াচ্ছ, এ পাশে ধরো 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এদিকে আছে, তাহলে এদিকে গেলে কি আসবে না -50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, -100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে এমন একটা জায়গা আসবে যেখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি পিছন দিকে বাড়ানো যায়, তাহলে একটা সময় এটা কি আসবে না আয়তনটা কি আসবে না 0 হয়ে যাবে, মাইনাস এটা কত না -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়। তাহলে এই জায়গাটা আসবে কত না -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো ভি ভার্সাস টি, আমি যে লেখচিত্রটা অঙ্কন করলাম ভি ভার্সাস টি লেখচিত্র, সেটার স্বরূপ বা রূপটা এরকম আসবে, অর্থাৎ এটা পিছন দিকে মানে বাড়ালে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক্স অক্ষের সঙ্গে এটাকে টাচ করছে, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে এদিকে ভির ভ্যালুটা কত 0, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হচ্ছে না 0 হয়ে যাচ্ছে। এরপরে আসছি পরম শূন্য। পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা আমরা যদি আলোচনা করি, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা চার্লসের সূত্র অনুসারে দেখতে পাচ্ছি কি না কোনো গ্যাসের আয়তন 0 হচ্ছে। এখানে একটা ব্যাপার কি যে তার আগেই অবশ্য সমস্ত গ্যাসগুলো তরল বা কঠিনে পরিণত হয়, যদি না হয় তর্কের খাতিরে ধরছি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অবধি যদি কোনো গ্যাসকে নিয়ে যাওয়া যায়, তাহলে দেখতে পাচ্ছি যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত হচ্ছে না 0 হচ্ছে। তাহলে তাই চার্লসের সূত্র অনুসারে এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে কি বলা হচ্ছে না পরম শূন্য উষ্ণতা। একে কেন পরম বলা হয় না এই মহাবিশ্বে না এর থেকে কম উষ্ণতা -273 ডিগ্রি সেলসিয়াস থেকে কম উষ্ণতা অসম্ভব, তাই একে পরম বা চরম শূন্য উষ্ণতা একে তাই বলে। এখন আমরা আসছি কেলভিন স্কেল। কেলভিন স্কেল বলছে কি না চার্লসের সূত্র অনুসারে আমরা কি পেলাম না -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে এই মহাবিশ্বে কম উষ্ণতা সম্ভব হবে না। তাহলে সেলসিয়াস স্কেলে কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল যে আমরা কিন্তু মাইনাস টেম্পারেচার বেশি মেজারমেন্ট করতে পারি না, তো সে কারণে কেলভিন স্কেলের উদ্ভাবন করেছেন ব্রিটিশ বিজ্ঞানী। এই স্কেলটি উদ্ভাবন করেন, তো এই স্কেল অনুসারে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে কী ধরা হচ্ছে না 0 ডিগ্রি। এ দেখো একটা কেলভিন স্কেলের একটা ছবি, তো এটাকে কী করছে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে 0 ডিগ্রি ধরে উষ্ণতা প্রতি 1 ডিগ্রি ব্যবধানকে না সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি সমান করে যে স্কেল পাওয়া যায় তাকে আমরা বলছি না কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেলের সবথেকে নিম্নতম বিন্দু কত হচ্ছে না -273 ডিগ্রি সেলসিয়াস, বা একে বলা হয় অ্যাবসোলিউট 0
বা 0 কেলভিন। আর যদি বলা হয় যে ফ্রিজিং অফ ওয়াটার, অর্থাৎ জল জমে বরফ কত তাপমাত্রায় হয় না, সেলসিয়াস স্কেলে কত হয় না, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের হিমাঙ্ক বলা হয়, তাহলে সেইটা কেলভিন স্কেলে কত আসবে না 273। জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, সেটা কেলভিন স্কেলে কত আসবে না, সেটা আসবে 373। তাহলে কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের একটা আমরা রিলেশন বের করছি। তাহলে টি ডিগ্রি সেলসিয়াস সমান বলতে পারি 273 প্লাস টি কেলভিন, বা এটাকে এক কথায় বলা হয় টি, ক্যাপিটাল টি বলতে পারি টি কেলভিন। তার মানে কেলভিন স্কেলে উষ্ণতা টিকে সমান আমি বলতে পারি 273 প্লাস টি, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এভাবে আসে। যেমন ধরো যদি বলি না 10 ডিগ্রি সেলসিয়াস, এটাকে তুমি কেলভিন স্কেলে প্রকাশ করো, তাহলে কত আসবে না 273 প্লাস 10, তাহলে কত আসবে না 283। ধরো জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, এটা কেলভিন স্কেলে কত হবে না 273 প্লাস 100, তাহলে এটা কত আসবে না 373 কেলভিন। প্রকাশটা কীভাবে হবে না কেলভিন স্কেলের, মানে এখানে আমি যদি কোথাও বলা হয় টি সমান, তাহলে এখানে কত আছে জলের স্ফুটনাঙ্ক না 373 কেলভিন। সেলসিয়াস স্কেলের এই উষ্ণতা কত না 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টি এখানে ছোট টি কত হবে না 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ছোট টি যদি বোঝানো হয় সেটা সেলসিয়াস স্কেলে বোঝায়, আর বড় টি বোঝানো হলে সেটা হচ্ছে কেলভিন স্কেলকে বোঝায়। এখন আমরা আলোচনা করছি যে চার্লসের সূত্রের বিকল্প রূপ, এটা আমরা কিভাবে প্রকাশ করি। ধরো না চার্লসের সূত্র মানে চাপ স্থির, ধরি না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ধরেছি কত না V1, T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি গ্যাসের আয়তন কি ধরছি না V0, T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ধরেছি কত না V1, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন ধরেছি কত না V2। আচ্ছা, এবারে T1টা হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, কেলভিন স্কেলে T1 ডিগ্রি সেলসিয়াসের মানটা আমি ধরেছি কত না T1 কেলভিন, আর T2 ডিগ্রি সেলসিয়াসের কেলভিন স্কেলের ভ্যালু ধরেছি কত না T2 কেলভিন। তাহলে আমি বলতে পারি T1 সমান বলতে পারি 273 প্লাস T1। অনুরূপভাবে T2 সমান বলতে পারি 273 প্লাস অফ T2। তাহলে বয়লের সূত্র অনুসারে দেখো V1 T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তনকে আমরা কি বলছি না V1, তাহলে V1 সমান লেখা যায় না V0 1 প্লাস T1 ডিভাইডেড বাই 273 সমান লিখতে পারি V0 ইন্টু 273 প্লাস T1 ডিভাইডেড বাই 273, और V1 সমান লিখতে পারি V0, দেখো 273 প্লাস T1, এটাকে আমি কীভাবে লিখতে পারি না T1 কেলভিন স্কেলে T1 ডিভাইডেড বাই 273। সিমিলারলি V2 সমান লেখা যেতে পারে V0 ইন্টু T2 ডিভাইডেড বাই 273। তাহলে আমি একে যদি ভাগ করে দিই V1 বাই V2 করে দিই, তাহলে ভাগ করলে কত আসে V0 T1 ডিভাইডেড বাই 273, নিচে আসছে V0 T2 ডিভাইডেড বাই 273। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, V0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকছে T1 ডিভাইডেড বাই T2। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি না V ভ্যারি অফ T, এটাই হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প সংজ্ঞা V ভ্যারি অফ T। অর্থাৎ
চাপ চাপ এবং ভর, এখানে কি স্থির আছে বলতো না, চাপ স্থির আছে, চাপ হচ্ছে স্থির আছে, আর কি স্থির আছে না ভর, ভরটাও স্থির আছে। তাহলে চাপ এবং ভর স্থির থাকলে কোনো গ্যাসের আয়তন ওর পরম উষ্ণতার সঙ্গে কি হচ্ছে, সমানুপাতিকভাবে পরিবর্তিত হচ্ছে। এটাই হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প সংজ্ঞা আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে তাহলে দেখো ভি ভ্যালু অফ টি, অর্থাৎ এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে স্বাভাবিকভাবে ভিটি লেখচিত্র আমরা যদি করি, তাহলে এদিকটায় আমি রাখছি ভি, এ পাশটা হচ্ছে না কেলভিন স্কেলে উষ্ণতা টি। যেহেতু ভি ভ্যালু অফ ডাইরেক্ট টি, তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী একটি সরলরেখা হবে। এটা একটি মূল বিন্দুগামী সরলরেখা হবে।